আচ্ছা, তো এটা হচ্ছে কন্ডিশন গুলো আরকি। যেমন আপনার হচ্ছে ১ম এ যে নিড ম্যাট্রিক্স বের করা এটা তো একদম সোজা, যেটা আপনি প্রিভিয়াস রেকর্ডিং এ পাবেন। তারপরে এটা সেফ স্টেট কিনা ব্যাংকারস অ্যালগরিদম ইউজ করে দেখবেন যে স্টেটটা সেফ হয় কিনা। সেফ না হলে যেই প্রসেসের জন্য সেফ না সেটা বলে দিবেন যে ফর এই পার্টিকুলার সাপোজ ধরেন যে P3, হ্যাঁ? ফর এক্সাম্পল আমি দেখলাম যে আমার P3 এর জন্য P3 টা কোনোভাবে একদম এট লাস্ট পর্যন্ত এটা ক্যালকুলেশন সম্ভব না। তখন আমি বলে দিব যে না, for P3, for process P3, the process will not find any safe state using Banker's algorithm or something like that. আপনার মতো করে আপনি লিখবেন। ঠিক আছে? এখানে একটা জিনিস এখানে যেটা আমি বলছিলাম Banker's algorithm যেদিন পড়াইলাম ওইদিন অবশ্য বলছিলাম এই জিনিসটা, মানে কি ভাবে সেফ হইতে পারে বা না হইতে পারে। কেউ যদি ক্লাসটা মিস করে থাকেন বা ভুলে যান, লেকচার গুলা না দেখেছেন, তাইলে হয়তো তার কাছে আমি যেগুলা বলতেছি এটা কিছুই মানে হচ্ছে ঢুকবে না মাথায়। ঠিক আছে? তো ওই রেকর্ডিংটা দেখবেন এবং এটার সাথে এটা মিলায়া দেখবেন এবং দেখেন নাম্বার সি তে ইফ এ রিকোয়েস্ট ফ্রম প্রসেস P1 অ্যারাইভ ফর, যেটা আমি বললাম আরকি। এখানে P1 যদি একটা নিউ রিকোয়েস্ট আসে, তো এটা যদি আমার যাবে কিনা, মানে গ্র্যান্টেড হবে কিনা, সেটা আমার দেখতে হবে যে এট লাস্ট আমার ফাইনালি যে এভেইলেবলটা আছে সেটার মধ্যে এটা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে এটা গ্র্যান্টেড আরকি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ব্যাংকার্স অ্যালগরিদমের কোশ্চেনটা এভাবে আসতে পারে এবং এটা ফর এক্সাম্পল আমি দেখাইলাম। আমি হয়তো কোশ্চেনটা ধরেন একটু অন্যভাবে দিলাম। এই জিনিসই একটু হয়তো সেন্টেন্স চেঞ্জ করে দিলাম জাস্ট। তো এটা হচ্ছে নোট ডাউন করে রাখেন। এই জিনিস এইভাবে আসবে আরকি কোশ্চেনটা। আর ব্যাংকার্স অ্যালগরিদম আপনারা দেখছেন যে একটা অনেক বড় একটা অ্যালগরিদম। এটা কিন্তু অনেক একটা ভালো একটা মার্ক ক্যারি করবে আরকি। বুঝতে পারছেন? এইজন্য এটা একটু দেখতে হবে ভালো করে। বাসায় একটু প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যাবের যে ইটা আরকি, ল্যাব পরীক্ষা হয়তো আমি যদি আপনাদের পরীক্ষা ২০ তারিখে হয় বা হচ্ছে এরকম হয়, ল্যাবের ডেট কি দিছিলাম মনে হয় নাকি? স্যার ল্যাবের জন্য একটা ল্যাব রিপোর্ট দিছিলেন স্যার, ওটা মানে কোড করতে হবে নাকি স্যার? ল্যাব 2। ল্যাব রিপোর্ট কোথায়, গুগল ক্লাসরুমে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, ল্যাব রিপোর্ট যেভাবে করে আপনি ওটা আউটপুটের কি একটা স্ক্রিনশট দিবেন। ওটা হচ্ছে আপনি ধরেন প্রবলেম স্টেটমেন্ট লিখবেন। মানে আপনি যে প্রবলেমটা রান করবেন সেই প্রবলেম স্টেটমেন্টটা লিখবেন। ঠিক আছে? প্রবলেম স্টেটমেন্ট লেখার পরে আপনার কাজ হবে সাপোজ এই যে আমরা যে সলিউশন করি না, মানে থিওরিতে যেভাবে সলিউশন করি জ্ঞান চার্ট বা এগুলা, জ্ঞান চার্ট দেওয়া লাগবে না। আপনার ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এটা দিবেন। দেওয়ার পরে আপনার যে আউটপুটের স্ক্রিনশটটা দিয়ে দিবেন। স্যার কোড করা লাগবে না স্যার? কোড আপনি করবেন বাসায় করে, আউটপুটের স্ক্রিনশটটা নিবেন। কোড ওই ল্যাব রিপোর্টে এড করা লাগবে না। ও ঠিক আছে স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। যাদের পিসি নাই তারা কোড কিভাবে করবে স্যার? আমি তাদের লিখে দিব কি স্যার। বলবো, আপনারা বলেন কি সলিউশন দেওয়া যায় এটার? আপনাদের মতামত বলেন, গত ল্যাবে তাহলে এটা কি বলছিলেন করা হাতে যায়? আউটপুট ল্যাব। হ্যাঁ, তাইলে হাতে ক্যালকুলেশন করে এভাবে দিয়েন আরকি তাইলে। পিসি নাই কেন আপনাদের বলেন দেখি? এত ৯টা সেমিস্টার কেমনে পার করলেন? ল্যাপটপ এগুলা কেমনে করলেন? স্যার পিসি ছিল কর্নারে রাইখা গেছি, এখন আর ই হয় না, ওপেন হয় না স্যার, নষ্ট হয়ে গেছে ল্যাপটপ। কি বলেন, ল্যাপটপ বন্ধ করে রাখলে নষ্ট হয়ে যায়? জানি না পানি স্যার। টানি পড়ছে নাকি? স্যার পিসি স্যার ঢাকায় থেকে গেছে স্যার। র‍্যামটা খুলে আবার লাগাইছেন যাতে ল্যাপটপ ওপেন হয় না? ল্যাপটপ তো খোলা যায় না, খুললে কি হয় সেজন্য খুলি নাই স্যার। আরে খোলা যায়, ল্যাপটপের ওই যে পিছনে যে এইটা আছে কি বলে ওটা। আপনার কোন ব্র্যান্ডের ল্যাপটপ, কোন কোম্পানি, কোন এসআর মডেল? হ্যাঁ, এসআর E15। ওটার খোলা যায় না, পিছনের ওই যে ব্যাক না কি স্যার, জানি বলে? নাট খুলতে হয়, একবারে খোলা যায় না। মানে ডেস্কটপ হলে তো স্যার ডিরেক্টলি খোলা যায়, কিন্তু ল্যাপটপ হলে না স্যার না, নাট খুলে ভেতরে যেমন ধরেন করা লাগে। ডেল, সনি, তারপরে আপনার এইচপি, আরো কিছু ল্যাপটপ আছে না, ওগুলো তো পিছনেরই খোলা যায়। মানে চাপ দিলে ওদের একটা এই যে ব্যাটারির সাথে যে একটা কি এর মতো থাকে আর কি, চাবির মতো থাকে না, একটা চাপ দিলে তো
পিছনের বোনেটটা খুলে যায়। খোলা যায় না স্যার, আমার ডেল ছিল, ডেল এর স্যার খোলা যায় না স্যার। কিছু কিছু ব্যাটারি খোলা যায়, কিছু কিছু খোলা যায় না স্যার। আমি ওই আপনার এইচপি, ডেল আর হচ্ছে সনি যেটা না কি জানি, হ্যাঁ ওরকমই, এই তিনটা চালাইছে, এই তিনটা খোলা যায় আর কি। আর অন্যগুলা খবর জানি না, আমার মনে হয় সবগুলাতেই খোলা যায়। স্যার কিছু কিছু খোলা যায়, আবার কিছু কিছু মডেলে খোলা যায় না স্যার। এবারে নট শিওর। তারপর আরেকটা আছে না এল দিয়ে কি জানি, ল্যানোভো না কি জানি বলে, দিস লেনেভো আছে। হ্যাঁ ওইটাতেও খোলা যায়। যাই হোক, ওটা হয়তো যায় না তাহলে খোলা। আমার কম্পিউটারে স্যার এরকম। ল্যাব রিপোর্টে হ্যাঁ, বলেন। ল্যাব রিপোর্টে কভার দিব। স্যার হ্যাঁ একটা কভার ল্যাব দিবেন। তো জমা নেওয়া হয়েছে স্যার, ওটাতে তো লাগেনি। হ্যাঁ ল্যাবে এই দিয়েন আর কি, ল্যাব রিপোর্ট যেভাবে হয় সেভাবে দিবেন। এটা আর কি ডিপেন্ড করতেছে, আপনার মনে করেন যে একজন খুব ভালোভাবে দিল, আর একজন মনে করেন যে এমনি দিয়ে দিল, মার্কিং তাইলে কম বেশি হবে আর কি। স্যার হাতে লিখে দিয়েছি স্যার, পিসি ঢাকায় থাকার কারণে। হ্যাঁ সেটা করতে পারেন। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি বলি, সাপোজ একজন হাতে লিখে দিল, তার হচ্ছে মানে জিনিসটা সুন্দর হয় নাই, আরেকজন মনে করেন প্রিন্ট করে দিল, তারটা সুন্দর হয়েছে, সেই ক্ষেত্রে সে যারটা ভালো হবে সে মার্কিং বেশি পাবে। আর আরেকটা জিনিস মনে করেন একজন প্রিন্ট করে দিল, সে কি দিতে বোঝা যাচ্ছে নাকি, একটার মধ্যে আরেকটা লাগাই দিছে, কিন্তু আরেকজন মনে করেন যে সুন্দর করে হাতে লিখে দিছে, তার হচ্ছে ইয়ে আর কি, মানে ডিসেন্ট এবং লেখাটাও ভালো, মানে দেখে আর কি ভালো লাগার মতো আর কি, সেই ক্ষেত্রে মার্ক সে ভালো পাবে, বুঝছেন? স্যার তারপরে স্যার একটু স্যাক্রিফাইস করেন, অনেকের কাছে স্যার পিসি নাই, তো হাতে লিখে দিচ্ছি রিপোর্ট হ্যাঁ গুলা। হাতে লিখে দিবেন, পিসি কিন্তু থাকলে ওইটা হয়তো স্যার আপনার প্রোগ্রাম ওইভাবে করে কোডিং দিবেন, করে স্যার দিতে পারতাম। রিপ্রেজেন্টেশনটা যেন ভালো হয়। জি স্যার, এটা আমরা স্যার অবশ্যই ট্রাই করবো ভালো করে দেওয়ার স্যার, কিন্তু স্যাক্রিফাইস করেন স্যার, কারণ অনেকেরই স্যার পিসি নাই। এখন পিসি থাকলে হয়তো স্যার প্রোগ্রাম গুলা কোডিং করে স্যার, আমরা আউটপুট রান করে স্যার দিতে হ্যান্ড পারতাম। হ্যান্ড রাইটিং তো স্যার সবার ভালো না স্যার, না একরকম না। ভালো বলতে আপনি মনে করেন যে সাপোজ যার হ্যান্ড রাইটিং খারাপ, সে একটু সময় নিয়ে লিখলে বা একটু রিপ্রেজেন্টেশনটা ভালো হইলে ভালো লাগে, বুঝা যায় না লিখলে, মনে করেন তাড়াতাড়ি করে একটা দেওয়ার জন্য দিলাম, লেখা দেখলে বোঝা যায়। বুঝতে পারছেন? সাপোজ ধরেন যে কারো হ্যান্ড রাইটিং খারাপ কিন্তু তার রিপ্রেজেন্টেশনটা ভালো আছে, ঠিক আছে, মানে একটু ই করে দিল আর কি। রিপ্রেজেন্টেশন তো এক একজনের এক এক রকম হবে, কিন্তু আপনার মনে করেন যে তার পরে একটা ডিসেন্ট একটা ওয়ে আছে না, ডিসেন্ট ওয়েতে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, ওইটা হচ্ছে ওই ল্যাব রিপোর্টে দিয়ে। আর আরেকটা যে ব্যাংকার অ্যালগরিদমের কথা যেটা বললাম, এটা একটু দেখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ সম্পর্কে বলছিলাম নাকি? ও আমি যেটা বলতেছিলাম, ওই যে ল্যাব ফাইনালের বিষয়ে কি কবে ডেট দিচ্ছি আমি, ল্যাব ফাইনাল কবে হইতে পারে? না স্যার, ল্যাব ফাইনাল মনে করেন যে আপনার ইসের 18 তারিখের দিকে হইতে নিব আর কি। আমাকে মনে করায় দিন, ভুলে যেতে পারি। 18 তারিখে হ্যাঁ ল্যাব ক্লাস আছে, ওই দিন নিব। স্যার ফাইনাল রুটিন কি স্যার ফাইনালাইজড হয়ে গেছে? ফাইনালাইজড? ফাইনালাইজড আই এম নট শিওর, এখনো রুটিন তো এত আগে দিবে না, হয়তো আর এক সপ্তাহ পরে দিবে। তো ওই যে আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে না সিআর দের, ওইখানে কিছু বলছে নাকি? সঞ্জীব তো নাই। আমি শুনে আপনাদের জানাবো না। যাই হোক, আমি একটু শুনছিলাম আর কি, যে একটু আগে আসবে এক সপ্তাহের জন্য বললাম। সমস্যা নাই, 18 তারিখে আমাদের ল্যাব ফাইনাল নিলে আপনাদের পরীক্ষা তো এমনিতেও 27 তারিখে এক্সাম হওয়ার কথা ছিল নাকি, তাই না? জি স্যার, হ্যাঁ তো 27 তারিখ। হ্যাঁ 18 তারিখে ল্যাব ফাইনাল নিব। আর হচ্ছে আপনার এমনিতেও তো 18 তারিখে নেওয়া লাগতো আর কি, কারণ এর পরের উইকে তো পরীক্ষায়। ঠিক আছে, তো আমারটা 18 তারিখে নিব আর কি। আর আপনাদের আরেকটা ল্যাব আছে, ওইটাও আরেকদিন বা যে কোনো একদিন তো দিতে হবে, এই জন্য আর কি। বুঝতে পারছেন? তো এটা একটু মার্ক করে রাখেন।
আর আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা একটা স্যার। ক্লাস টেস্ট নিব 15 তারিখে, বুঝতে পারছেন? 15 তারিখে ক্লাস টেস্ট নিব। তো ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে বলে দিব আর কি আজকে। তো ব্যাংকার্স অ্যালগরিদম, ডেডলক এগুলা থাকবে, এটা ধরে রাখেন। আর মাল্টি থ্রেড মডেল থেকে যেগুলা পড়াইছি ওগুলা থাকবে ক্লাস টেস্টের জন্য। স্যার ক্লাস টেস্ট কিভাবে নেবেন? ক্লাস টেস্ট কোশ্চেন দিয়ে দিব, অ্যান্সার করবেন। সময় কতক্ষণ থাকবে স্যার? সময় আপনার ওই একদিন থাকবে। সাপোজ ধরেন যে আমি আজকে রাতে দিলাম 8টার সময়, কালকে বিকাল 4টা মধ্যে সাবমিট করলেন, এরকম আর কি, বুঝতে পারছেন? আজকে সন্ধ্যায় দিব, কালকে বিকালে সাবমিট করবেন, এই টাইপের আর কি সময় দেওয়া হবে আর কি সময়টা। আচ্ছা এখন আমাকে বলেন দেখি আপনারা, আমি যে ওই যে পড়াইলাম কি জানি, থ্রেড থ্রেড না সরি ডেডলক, ডেডলক থেকে কি কি পড়াইছি বলতে পারবেন, মনে আছে? আমি ভুলে গেছেন? আচ্ছা আমি হচ্ছে আবার একটু রিভিউ দিই। রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা যদিও বলছিলাম, তারপর আজকে আরেকটু বলি। ডেডলকের যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ছিল, ডেডলকের যেমন মিউচুয়াল এক্সক্লুশন, তারপর হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট, এগুলো মনে আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এই যে ডেডলক ক্যারেক্টারাইজেশন আমরা পড়ছিলাম, ঠিক আছে? মিউচুয়াল এক্সক্লুশন কি বলতে পারবেন কেউ? তো মনে হয় কেউ দেখেন নাই। আচ্ছা, রিসোর্স অ্যালোকেশন গ্রাফের এটাও বলছিলাম যে একটা কিভাবে আর কি ড্র করে। সাপোজ আপনার ধরেন যদি আমি বলি যে একটা রিকোয়েস্ট করছে, যেমন একটা প্রসেস পিআই, সে হচ্ছে একটা রিসোর্সের জন্য যদি রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করলে হচ্ছে তীর সাইনটা থাকবে পি থেকে, মানে প্রসেস থেকে রিসোর্সের দিকে। আবার যদি এরকম হয় যে অ্যাসাইন করা আছে, মানে হোল্ড করে আছে, কোন একটা প্রসেস কোন একটা রিসোর্সকে হোল্ড করে আছে, তাহলে রিসোর্স থেকে প্রসেসের দিকে হচ্ছে এভাবে মানে ইন্ডিকেটর দেওয়া থাকবে আর কি। আরেকটা জিনিস, যেমন আমাদের যেটা হচ্ছে ইন্ডিকেটর গুলা বা সাইন গুলা প্রসেসের জন্য এরকম একটা সার্কেল। সাপোজ আমি যদি একটা প্রসেস বলি, ফর এক্সাম্পল আপনি এখানে দেখতে পাচ্ছেন পিআই, এটা একটা সার্কেল দিয়ে বোঝাচ্ছে। এবং এরকম যদি বলে যে একটা রিসোর্স, এই রিসোর্সকে এরকম বক্স আকারে দিতে হবে, যেটা হচ্ছে স্কোয়ার বলতে পারেন। এবং রিসোর্সের মধ্যে ইনস্ট্যান্স থাকবে। সাপোজ একটা রিসোর্সের 4টা ইনস্ট্যান্স আছে, ইনস্ট্যান্স গুলাকে এভাবে দেওয়া যেতে পারে, বা ডট মানে পয়েন্ট আকারে দেওয়া যেতে পারে, মানে 4টা পয়েন্ট বা এরকম 4টা বক্স করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? মানে 4টা ইনস্ট্যান্স আছে, যদি 2টা থাকতো তাহলে এখানে 2টা দিতাম, একটা থাকলে একটা, এরকম আর কি, ঠিক আছে? যেমন পিআই রিকোয়েস্ট ফর রিসোর্স, একটা মানে এই রিসোর্সের একটা ইনস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট করছে, এজন্য পি থেকে একটা মানে হচ্ছে যে অ্যারো সাইন এদিকে যাবে আর কি, রিসোর্সের দিকে যাবে। আবার যদি এট দ্য সেম টাইম পিআই ইজ হোল্ডিং অ্যান ইনস্ট্যান্স অফ আরজে, যদি আপনার একটা ইনস্ট্যান্স সে হোল্ড করে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জাস্ট সে প্রসেস রিসোর্সের ইনস্ট্যান্স থেকে প্রসেসের দিকে ইন্ডিকেট করবে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফের ইন্ডিকেটর গুলা। এখন এটাও গত ক্লাসে বলছিলাম যে হচ্ছে আপনার কিভাবে এটা অ্যালোকেট করা হয়। সাপোজ এখানে যেমন ধরেন যে R2 একটা রিসোর্স, এখানে আমার 2টা ইনস্ট্যান্স আছে, ঠিক আছে? 2 ইনস্ট্যান্স, R2 contain 2 ইনস্ট্যান্স, R1 contain 1 ইনস্ট্যান্স, এবং হচ্ছে R3 contain 1 ইনস্ট্যান্স, এগুলো সব রিসোর্স। এবং R4 এটা হচ্ছে আপনার 3টা ইনস্ট্যান্স কন্টেইন করে। কোশ্চেনে কিন্তু এরকম গ্রাফ দেওয়া থাকবে না, কোশ্চেনে এভাবে বলা থাকবে যে রিসোর্স, সাপোজ রিসোর্স R1 R2 R3 R4, তো R1 এবং R3 প্রত্যেকে হচ্ছে আমার একটা করে ইনস্ট্যান্স,
R2 তে দুইটা এবং R3 R4 এ হচ্ছে তিনটা ইনস্ট্যান্স রেসপেক্টিভলি, এরকম কোশ্চেনে বলা থাকবে। এবং এরপরে বলা থাকবে সাপোজ P1 is holding a resource, sorry, P1 is holding a instance from R2 resource and another instance of R2 is held by P2. Now the one instance is held by P3. At the same time, P1 is request for an instance in R1 and P2 is request for an instance R3. এভাবে বলা থাকবে আর কি, ঠিক আছে? তো সেটা আপনি কোশ্চেন পড়ে পড়ে এভাবে মানে হচ্ছে ড্র করতে হবে গ্রাফটা। এটা একদম ভেরি সিম্পল ওয়েতে আমি বললাম, কিন্তু এটা আরেকটু এইভাবে আসবে, ম্যাচিউর ভাবে আসবে, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা বললাম আর কি, এক্সাম্পল অফ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। এটা একদম বেসিক কথাবার্তা যে আমার এখানে দেখেন এই R2 তে দুইটা ইনস্ট্যান্স আছে, R2 একটা রিসোর্স, এই রিসোর্সে দুইটা ইনস্ট্যান্স আছে। এখানে আপনি ডট দিয়েও দিতে পারেন বা ওইরকম আমি হচ্ছে একটা বক্স করেও দিতে পারি, জাস্ট ইন্ডিকেট করলাম R2 তে আমার দুইটা ইনস্ট্যান্স, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু মাই কোশ্চেন একটা ইনস্ট্যান্স হচ্ছে P1 নিছে এবং আরেকটা ইনস্ট্যান্স হচ্ছে P2 নিছে আর কি, হোল্ড করে আছে। আবার কোশ্চেন অনুযায়ী R1 এর একটা রিসোর্স হচ্ছে P2 হোল্ড করে আছে, ঠিক আছে? এখন আমাকে বললো যে আমি এখন চেক করব কোশ্চেনে যে কোনটা কোনটা রিকোয়েস্ট করা আছে। যেমন P1 যেটা সেটা হচ্ছে R1 কে রিকোয়েস্ট করতেছে, আবার P2 করতেছে R3 কে রিকোয়েস্ট, ঠিক আছে? এরকম অবস্থায় আছে। তো এটা একটা গ্রাফ ড্র করব আমি হচ্ছে কোশ্চেন পড়ে। এখন কোশ্চেনে আমার কিন্তু R4 রিসোর্সের কথাও বলা আছে, যেখানে তিনটা ইনস্ট্যান্স ছিল, বাট আমার এখানে এই R4টা কিন্তু কোনো কাজে লাগে নাই। কিন্তু কাজে লাগে নাই দেখে যে আমি ড্র করব না এরকম না, এটা এরকম খালি করে ড্র করে রেখে দিতে হবে, বুঝতে পারছেন? এখন হচ্ছে একটা এক্সাম্পল দেখি যেটা আসলে মানে এক্সামে কিভাবে দেওয়া থাকবে। রিসোর্স অ্যালোকেশন গ্রাফ নিয়ে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। জাস্ট আপনি ইন্ডিকেটর বা সাইনগুলা মনে রাখবেন, যেমন আমরা আগে হচ্ছে একটা ফ্লো চার্ট করতাম কোডের ক্ষেত্রে, ওই রকমই আর কি। এরকম জাস্ট কিছু সাইন দেওয়া আছে, সাইনগুলা দিয়ে আমাদের বুঝতে হবে যে আসলে কি বলছে আমাদেরকে, ঠিক আছে? দেখেন এরকম একটা কোশ্চেন থাকলো, মনে করেন আমার হচ্ছে এখানে দেওয়া আছে পি যেটা, ঠিক আছে? এভাবে দেওয়া থাকতে পারে। সাপোজ এইটা একটা পয়েন্ট, এটা দেখেন একটা পয়েন্ট, কিভাবে সেটা হচ্ছে আমার পি হচ্ছে তিনটা প্রসেস, আর হচ্ছে চারটা রিসোর্সের কথা বলছে, এবং বলা থাকবে যে হচ্ছে পি হচ্ছে এই যে দেখেন ইন্ডিকেটর দিয়ে কিন্তু বুঝাচ্ছে, ঠিক আছে? পি হচ্ছে R1 কে রিকোয়েস্ট করতেছে, P2 R3 কে রিকোয়েস্ট করতেছে। আবার হচ্ছে দেখেন R1 হোল্ড করে আছে কাকে? P2 কে। আমি যেরকম বললাম আর কি, সাইন কিন্তু মনে রাখতে হবে। দেখেন R1 হোল্ড করে, সরি P2 কিন্তু R1 কে অলরেডি হোল্ড করে আছে একটা ইনস্ট্যান্স। আবার দেখেন R2 এর একটা ইনস্ট্যান্স কে হোল্ড করে আছে? P2, ঠিক আছে? দেখেন R2 এর একটা ইনস্ট্যান্স P2 হোল্ড করে আছে। এবং আবার বলছে কি, আবার হচ্ছে এখানে বলছে যে হচ্ছে R1 এর একটা রিসোর্স, সরি ইনস্ট্যান্স P2 হোল্ড করে আছে। এই যে R1 এর একটা ইনস্ট্যান্স P2 হোল্ড করে আছে, ঠিক আছে? এই যে এরপরে হচ্ছে আমার এখানে জাস্ট এগুলা দেওয়া থাকবে। R3 যেটা, R3 কে হোল্ড করে আছে কে? P3, বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে দেওয়া থাকবে, কিন্তু যে এইভাবে দেওয়া থাকলেও আপনার এরকম একটা গ্রাফ ড্র করতে হবে। বা আরেকটা জিনিস করা থাকতে পারে, এরকম যদি গ্রাফ দেওয়া থাকে, ঠিক আছে? এরকম গ্রাফ দেওয়া থাকলে আপনার এরকম সেট আকারে লিখতে হবে আর কি, একটার সাথে আরেকটা রিলেটেড। এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু বাসায় খাতায় লিখবেন, তাইলে মনে থাকবে, ঠিক আছে? যদি আপনাকে সেটে রিপ্রেজেন্ট করতে বলে তাহলে আমরা এইভাবে সেটে রিপ্রেজেন্ট করব গ্রাফটাকে, আর যদি গ্রাফ ড্র করতে বলে তাহলে তো আমরা গ্রাফ ড্র করলাম। এখান থেকে একটা কোশ্চেন আসবে, সো বি কেয়ারফুল। আরেকটা জিনিস দেখেন এখানে আরেকটা ভাবে আসতে পারে, সেটা কিভাবে? রিসোর্স ইনস্ট্যান্স বলে দিল। সাপোজ ওয়ান ইনস্ট্যান্স আমার রিসোর্স R1 এ হচ্ছে ওয়ান ইনস্ট্যান্স, মানে একটা ইনস্ট্যান্স আছে। আর টু ইনস্ট্যান্স অফ রিসোর্স টাইপ R2, আমার R2 তে দুইটা ইনস্ট্যান্স থাকতে পারে, ঠিক আছে? এবং বলছে যে ওয়ান ইনস্ট্যান্স রিসোর্স R3 এন্ড থ্রি ইনস্ট্যান্স R1, যেটা আমি একটু আগে বললাম মুখে মুখে আর কি, এভাবে আসবে, ঠিক আছে? এভাবে থাকার পরে
কোশ্চেনে এখন বলবে দেখেন প্রসেস স্টেট, দেখেন প্রসেস P1 is holding an instance of resource type R2, ঠিক আছে। প্রসেস P1 আমার এখানে কি বলছে, প্রসেস P1 holding an instance of resource type R2, তার মানে কি যে P1 P1 কি করছে, একটা R2 এর একটা ইনস্ট্যান্স কে হোল্ড করছে, and waiting for an instance of resource type R1, এবং R1 এর একটা রিসোর্সের জন্য ওয়েট করতেছে। আমরা তো জানি এই সাইন মানে হচ্ছে ওয়েট করা বা রিকোয়েস্ট করা, ঠিক আছে। তো P1 এর কাজ শেষ। এরপরে আবার বলতেছে প্রসেস P2 is holding an instance of R1, মানে এই যে P2 এই R1 এর এটাকে হোল্ড করে আছে। দেখেন P1 কিন্তু রিকোয়েস্ট করছে বাট P2 কিন্তু এটাকে হোল্ড করে আছে, ঠিক আছে। হোল্ড করলে আমাদের এই সাইনটা হবে, মানে এটা অলরেডি হোল্ড, and an instance of R2, ঠিক আছে, এবং at the same time একটা R2 এরও একটা ইনস্ট্যান্স সে হোল্ড করে আছে, ঠিক আছে। and is waiting for an instance R3, at the same time সে কি করতেছে, একটা ওয়েট করতেছে R3 এর জন্য, ঠিক আছে, R3 এর জন্য ওয়েট করতেছে। এরপরে at last কি বলছে যে প্রসেস P3 is holding an instance of R3, R3 এর একটা ইনস্ট্যান্স সেটা হচ্ছে P3 হোল্ড করে আছে। এই টেক্সট গুলা হচ্ছে আমার কোশ্চেন এভাবে পয়েন্ট করে দেওয়া থাকবে, আমি এভাবে গ্রাফটা ড্র করব, ঠিক আছে। জি স্যার। বুঝতে পারছেন তো, মানে এই সাইন গুলা কোনটা হোল্ড কোনটা রিকোয়েস্ট এটা মনে রাখলেই এটা ড্র করতে পারবেন। এখন আমাদের কিছু সিচুয়েশনে ডেডলক এর এরকম রিসোর্স অ্যালোকেশন গ্রাফে আবার ডেডলকও পড়তে পারে। সাপোজ ফর এক্সাম্পল এই যে এটা, ঠিক আছে, এটা কিন্তু ডেডলক পড়তেছে। আমার এইটার একরকম এটার এই যে এই টাইপের একটা কোশ্চেন থাকবে যে আপনার প্রসেস P1 P2 P3 আর ডেডলক প্রসেস, P2 is waiting for resource P3 which is held by process P2 is waiting for the resource R3 which is held by the process P3, and process P3 is waiting for either process P1 or process P2 to release R2, মানে এখানে জাস্ট একটা ডেসক্রিপশন দিছে যে আমার দেখেন আগের গ্রাফটাই জাস্ট আবার P3 করছে কি এখানে R2 এর একটা রিসোর্স কে সে রিকোয়েস্ট করতেছে, বুঝতে পারছেন। এটা কেয়ারফুলি দেখেন, এখানে আমার কিন্তু ডেডলক হচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে P3 কিন্তু আমরা কিন্তু অলরেডি জানি, আমরা যখন হচ্ছে এটা দেখলাম ডেডলক বা এটা পড়লাম, আমরা কিন্তু জানি যে আমাদের প্রসেস কারেন্টলি একটা রিসোর্সকে সে অবশ্যই হোল্ড করে থাকবে। সাপোজ আমি যদি R2 কে এখন P3 এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, তাহলে কিন্তু আমি P3 এই যে R3 কে সে রিলিজ করে দিল, R3 কে রিলিজ করে দিলে এই ডেডলকের কন্ডিশনটা কিন্তু ছুটে যাবে আর কি, মানে ডেডলক আর থাকবে না। বাট এইখানে কিন্তু দেখেন ডেডলক, কারণ হচ্ছে P1 R2 কে ছাড়তে পারতেছে না যতক্ষণ সে R1 কে না অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আবার R1 কে P1 অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ P2 যতক্ষণ R3 কে না অ্যাক্সেস করতে পারবে সে কিন্তু R1 কে রিলিজ করবে না, তার মানে P1 কে এখানে P2 এর জন্য ওয়েট করতে হচ্ছে। এট দ্য সেম টাইম P2 R3 কে মানে অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ অলরেডি P3 R3 কে হোল্ড করে আছে, ঠিক আছে। এখন P3 কখন R3 কে রিলিজ করবে, যখন সে R2 থেকে একটা রিসোর্স নিতে পারবে, কিন্তু R2 থেকে সে একটা রিসোর্স নিতে পারতেছে না, কারণ অলরেডি P1 এবং P2 ওয়েট করতেছে R3 এর জন্য। এই R3 রিলিজ না হইলে আবার মানে হচ্ছে এই R3 যদি রিলিজ না হয় তাহলে কিন্তু P2 ও যাইতে পারতেছে না, আবার এই R1 টাও রিলিজ হচ্ছে না, এই জন্য P1 টাও R1 এ যাইতে পারতেছে না। অতএব এখানে R2 এর এখানে একটা ডেডলক হয়ে গেছে আর কি, টোটাল এই তিনটা প্রসেস মিলে একটা ডেডলক হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ উইথ ডেডলক কন্ডিশন। এখন এক্সামে এরকম আসতে পারে যে এই গ্রাফটা আপনাকে ড্র করতে বললো, হ্যাঁ আপনি ড্র করলেন অ্যাকর্ডিং টু কোশ্চেন, পরে এটা ড্র করলেন, ড্র করার পরে আস্ক করলো যে আমি যে গ্রাফটা ড্র করছি এটা কি ডেডলক কন্ডিশন কিনা। যদি ডেডলক কন্ডিশন হয় তাহলে এটাকে আমরা কিভাবে মানে ডেডলক অ্যাভয়েড করতে পারি বা ডেডলক প্রিভেন্ট করতে পারি, এরকম কোশ্চেন আসবে। তো এটাকে আমরা হচ্ছে কিভাবে ডেডলক প্রিভেন্ট করতে পারি, এটার হচ্ছে আমাদের কিছু প্রোটোকল আছে।
প্রোটোকলগুলো আমরা একটু দেখব। এটা হচ্ছে ডেডলক প্রিভেনশন। ঠিক আছে, ডেডলক প্রিভেনশনে দেখেন প্রথমে আমাদের 1 নাম্বার এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, যেটা কিন্তু আমাদের ডেডলক ক্যারেক্টারিস্টিক্সেও ছিল। মানে মিউচুয়াল এক্সক্লুশন যদি হয় তাহলে কিন্তু ডেডলক অ্যারাইজ করে, এবং আমি যদি প্রিভেন্ট করতে চাই ডেডলককে তাহলে কিন্তু আমার মিউচুয়াল এক্সক্লুশনটাকেই প্রিভেন্ট করতে হবে। ঠিক আছে, ওই জিনিসটা এখানে বলছে। কি বলছে দেখেন, দ্য মিউচুয়াল এক্সক্লুশন কন্ডিশন মাস্ট হোল্ড ফর নন শেয়ারেবল রিসোর্স। মিউচুয়াল এক্সক্লুশন কিন্তু আমরা দেখছিলাম ডেডলক ক্যারেক্টারাইজেশন যখন পড়ছি তখন কিন্তু আমরা দেখছিলাম মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে যে একটা রিসোর্স যেটা হচ্ছে নন শেয়ারেবল মোডে থাকবে। ঠিক আছে, যেমন ধরেন যে এখানে একটা রিসোর্স আছে R1, ফর এক্সাম্পল আমি এটা ড্র করি যে R1 মনে করেন একটা রিসোর্স আছে। ঠিক আছে, তো R1 কে একই সাথে P2 এবং হচ্ছে ধরেন P3 এই দুইটা প্রসেস একই সাথে R1 কে রিকোয়েস্ট করতেছে। সাপোজ ধরেন যে P2 যেটা সেটা হোল্ড করে আছে R1 কে। হ্যাঁ, আমাদের এই সাইন মানে তো হোল্ড করে থাকা, মানে P2 R1 কে হোল্ড করে আছে, আর P3 টা R1 কে রিকোয়েস্ট পাঠাইছে হোল্ড করার জন্য, এক্সেস করার জন্য। তো এরকম যদি হয় এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, মানে নন শেয়ারেবল হইতে হবে। আর R1 যদি শেয়ারেবল হয় তাহলে তো সে হচ্ছে একটা পোরশন P2 কে দিবে আর একটা পোরশন P3 কে দিবে, তাহলে তার ডেডলক হবে না। ঠিক আছে, তো আমাদের এই মিউচুয়াল, এটা হচ্ছে আমার মিউচুয়াল এক্সক্লুশন। এখন এই জিনিসটা প্রিভেন্ট করতে হবে। এই জিনিসটা প্রিভেন্ট করা মানে আমার R1 কে শেয়ারেবল মোডে রাখতে হবে। বুঝতে পারছেন? দেখেন দুইটা একটার সাথে একটা রিলেশন আছে, কিন্তু একটা হচ্ছে ডেডলক ক্যারেক্টারিস্টিক্স কখন হবে যদি R1 নন শেয়ারেবল মোডে থাকে। নন শেয়ারেবল মানে R1 যখন P2 কে দিচ্ছে অনলি P2 কেই সে হচ্ছে অ্যাক্সেস দিবে, অন্য কোনো প্রসেস তাকে শেয়ার করতে পারবে না। এটা হচ্ছে নন শেয়ারেবল মোড, এবং নন শেয়ারেবল মোড যদি থাকে তাহলে সেটা হবে আমার ডেডলক। ঠিক আছে, তো আমি এখানে ডেডলক প্রিভেন্ট করতে আসছি। তো আমি যদি ডেডলক প্রিভেন্ট করতে চাই তাহলে আমার R1 কে কিন্তু নন শেয়ারেবল মোডে রাখা যাবে না। ঠিক আছে, এটাকে শেয়ারেবল মোডে নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখেন ফর এক্সাম্পল এ প্রসেস নেভার নিড টু ওয়েট ফর এ শেয়ারেবল রিসোর্স। মানে কি, শেয়ারেবল রিসোর্স যদি হয় তাহলে তো আর আমার ওয়েট করা লাগতেছে না। হ্যাঁ, ইন জেনারেল হাউএভার উই ক্যান নট প্রিভেন্ট ডেডলক বাই denying the mutual exclusion condition because some of resource are mistakenly non shareable। মানে আমার অবশ্যই কিছু রিসোর্স আছে যেগুলা নন শেয়ারেবল মোডে থাকে। সবগুলা রিসোর্স কিন্তু শেয়ারেবল হয় না, আমি সবগুলাকে কিন্তু আমি শেয়ারেবল করতে পারবো না, মানে কিছু রিসোর্স নন শেয়ারেবলও থাকে। এই জন্য আমার এখানে ডেডলক প্রিভেনশন এটা যদি আমি করতে চাই সেই ক্ষেত্রে আমার নন শেয়ারেবল রিসোর্স গুলাকে আগে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে ওগুলাতে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যে কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করবো এটা আমি নেক্সটে দেখতেছি। মানে নন শেয়ারেবল মোডে যদি থাকে সেগুলাকে আমি তখনই রিকোয়েস্ট করব যখন এই কারেন্টলি এখানে কোনো প্রসেস হোল্ড করে নাই। বুঝতে পারছেন? মানে সাপোজ ধরেন R1 যদি আমার নন শেয়ারেবল হয়, এটাকে আমি শেয়ারেবল করতে পারতেছি না, সেক্ষেত্রে আমার একটা কন্ডিশন, অপারেটিং সিস্টেম এরকম একটা কন্ডিশন সেট করে যে R1 যখন শুধুমাত্র রিলিজ, মানে কোনো প্রসেস তাকে হোল্ড করে থাকবে না। ঠিক আছে, মানে সে যখন একা থাকবে তখনই কেবল তাকে কোনো প্রসেস রিকোয়েস্ট করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন প্রিভেনশনের একটা প্রোটোকল। বুঝতে পারছেন? এখানে তাই লিখছে ফর এক্সাম্পল, এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে, ফর এক্সাম্পল এ প্রিন্টার ক্যান নট বি সিমুলটেনিয়াসলি শেয়ার্ড বাই সেভারাল প্রসেস। ঠিক আছে, শেয়ারেবল রিসোর্স ইন কন্ট্রাস্ট do not require mutually exclusive access and thus cannot be involved in deadlock। সাপোজ ধরেন এখানে এক্সাম্পল দিচ্ছে যে একটা প্রিন্টারে একসাথে, সাপোজ আমি যখন প্রিন্ট করব তখন আমার এই পার্টিকুলার এলিমেন্টটা প্রিন্ট হওয়ার পরে আরেকজন প্রিন্ট করতে পারতেছে। এই জিনিসটা আর কি আপনার নন শেয়ারেবলের মতো আর কি। কিন্তু শেয়ারেবল কি, সাপোজ ধরেন যে একটা জুম প্ল্যাটফর্ম বা একটা মেসেঞ্জারে যখন আমরা কয়েকজন একসাথে শেয়ার করে কথা বলতে পারি, ওইটা একটা শেয়ারেবল মোড। আর যদি আমার সাপোজ শুধু ওয়ান ওয়ে হইতো, মেসেঞ্জারে শুধু ওয়ান টু ওয়ান কমিউনিকেট করা যাচ্ছে, যেমন আগেকার ফোনগুলোতে শুধু কিন্তু ওয়ান টু ওয়ান কমিউনিকেট করা যাইতো,
কিন্তু এখন যখন এটা কিন্তু গ্রুপ কল, এটা কিন্তু অ্যাড করা যায়, ঠিক আছে। তো গ্রুপ কল না, যেটা হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, সেইটা কিন্তু আমার মিউচুয়াল এক্সক্লুশন, ঠিক আছে, মানে শেয়ারেবল না, ওই প্ল্যাটফর্মটা শেয়ারেবল না, এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। একদম সিম্পল সেন্টেন্স যদি বলেন আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মিউচুয়াল এক্সক্লুশন। বলছি if shareable process attempt to open read only file at the same time they can be granted simultaneously access that file, এগুলো জাস্ট আপনার রিয়েল লাইফ এক্সাম্পল দিতে কিছু, বাট ইন এক্সামিনেশন আপনার জাস্ট বলতে হবে যে মিউচুয়াল এক্সক্লুশন কন্ডিশন হচ্ছে কি, যেটা হচ্ছে নন শেয়ারেবল রিসোর্স থাকবে এবং এ প্রসেস নেভার নিড টু ওয়েট ফর শেয়ারেবল রিসোর্স। এই জাস্ট এই যে মার্ক করা পয়েন্টগুলো লিখে দিবেন, এখানে স্লাইডেও এই জিনিসগুলাই আছে, আমি জাস্ট স্লাইডটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ডেডলক প্রিভেনশনে যে নট রিকোয়ার্ড ফর শেয়ারেবল রিসোর্স মাস্ট হোল্ড ফর নন শেয়ারেবল রিসোর্স আর কি। তো বইয়ের মধ্যে ডিটেলস আর কি দেওয়া, এই জন্য বই থেকে দেখাচ্ছি, ওইখানে জাস্ট দুই একটা সেন্টেন্স বলা, হয়তো ওইভাবে বললে বুঝবেন না, বই থেকে এটা পড়লে আমার মনে হয় বেটার হবে আর কি। জাস্ট পয়েন্ট আউট করে দুইটা সেন্টেন্স লিখে দিবেন, ঠিক আছে, বা আমি যেভাবে বললাম এটাও লিখে দিতে পারেন নোট ডাউন করে। টোটাল এই কথাটা ওরা অনেক পেঁচায় টেঁচায় বলছে, এটা জাস্ট দুইটা সেন্টেন্সে লিখে দেওয়া যায় যে আপনার হচ্ছে নন শেয়ারেবল রিসোর্স, যেটা মানে মিউচুয়াল এক্সক্লুশন কন্ডিশন, মানে হচ্ছে নন শেয়ারেবল রিসোর্স থাকবে, আর এই প্রসেস নেভার নিড টু ওয়েট ফর এ শেয়ারেবল রিসোর্স, যদি আমরা শেয়ারেবল রিসোর্স করে দিতে পারি নন শেয়ারেবল রিসোর্স মুড থেকে, তাহলে সেটা মানে প্রসেসের ওয়েট করতে হবে না, আর ওয়েট না করলে আমার ডেডলক থাকবে না। হ্যাঁ, আবার অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমার সবগুলা রিসোর্স ইজ নট পসিবল টু মেক ইট নন শেয়ারেবল বা ইনস্টিটিউশনালি নন শেয়ারেবল করা কিন্তু পসিবল না, এটা ওইভাবে লিখে দিতে পারেন, ঠিক আছে। মানে এখানে ডিটেলস ভাবে লেখা নাই, আসলে যে কাজটা হয় সেটা তো বললাম যে আপনার হচ্ছে জাস্ট একটা কন্ডিশন অ্যাড করে জাস্ট চেক করে দেয় যে হচ্ছে যদি আমার কোনো রিসোর্সকে হোল্ড করতে চাই, তাহলে আগে অপারেটিং সিস্টেম ওই কন্ডিশনে চেক করবে যে এটা কি শেয়ারেবল মোডে আছে কিনা, সরি এটা কি শেয়ারেবল মোডে আছে কিনা, অথবা এটা কি কারেন্টলি আপনার হচ্ছে অ্যাভেইলেবল আছে কিনা, মানে কোনো প্রসেস কারেন্টলি তাকে হোল্ড করে নাই, যদি এরকম থাকে সেই ক্ষেত্রে কোনো আমি প্রসেস সেটাকে রিকোয়েস্ট করতে পারবে আর কি। এটা হচ্ছে একটা প্রোটোকল মিউচুয়াল এক্সক্লুশন প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েট এটা আর একটা জিনিস, যেটা হচ্ছে আপনার সাপোজ ধরেন যে আমি P1 একটা বললাম, একটা প্রসেস, ঠিক আছে, আর মনে করেন আর একটা রিসোর্স P2 আর একটা প্রসেস, P3 আর একটা প্রসেস, এটাকে আমি R1 দেই, আর আরেকটা রিসোর্স মনে করেন যে R2 দেই, ঠিক আছে। এখন এক্সাম্পল দেখি, এখানে বলছে টু ইনশিওর দ্যাট the hold and wait condition never occurs in the system we must guarantee that whenever a process requests a resource it does not held by another resource, ঠিক আছে। দেখেন এখানে হোল্ড এন্ড ওয়েট বলতে বোঝাচ্ছে সাপোজ P1 এটা মনে করেন হোল্ড করে আছে R2 কে, ঠিক আছে, এটা R2 কে হোল্ড করে আছে, আবার মনে করেন এই যে R1, এই R1 টা হোল্ড করছে কে P3, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে P3 হোল্ড করছে R1 কে, হোল্ড করে আছে, আবার R2 কে হোল্ড করে আছে P1। একই সাথে P1 করলো কি R1 কে আবার আরেকটা রিকোয়েস্ট করলো যে যতক্ষণ পর্যন্ত আমি R1 কে মানে অ্যাক্সেস না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি R2 কে রিলিজ করব না। এটা হচ্ছে হোল্ড এন্ড ওয়েট, মানে কারেন্টলি একটা রিসোর্সকে হোল্ড করে আছে কোনো প্রসেস, আবার সে একই সাথে আরেকটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে। অপারেটিং সিস্টেমের যে প্রসেসগুলো আমরা কিন্তু প্রসেস ক্রিয়েশনের সময় দেখছি যে যে কোনো একটা প্রসেস অলওয়েজ যে একটা রিসোর্সকে হোল্ড করে থাকে, কোনো রিসোর্স ছাড়া কিন্তু
প্রসেসের এক্সিস্টেন্সই থাকে না। তো আমি যদি এখন এই প্রসেস P1 টাকে কন্টিনিউ করাইতে চাই, তাইলে আমার এই R2 কে রিলিজ করতে হবে। মানে আমি যদি R2 কে রিলিজ করতে চাই, তাহলে আমার অবশ্যই R1 কে হোল্ড করতে হবে, মানে P1 এর দ্বারা। কিন্তু R1 কে তো আমি এখন হোল্ড করতে পারতেছি না, কারণ R1 অলরেডি P3 এর দ্বারা হোল্ড হয়ে আছে। তো আমি কখন R1 কে P1 এর মাধ্যমে হোল্ড করতে পারবো? যখন আমি R1 কে রিলিজ অবস্থায় পাবো। ঠিক আছে, দেখেন বিষয়টা, আমার হচ্ছে P1 এখন R2 কে হোল্ড করে আছে, আবার রিকোয়েস্ট করছে R1 এর জন্য। এট দ্য সেম টাইম R1 কে কিন্তু P1 এখন অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ অলরেডি P3 হোল্ড করে আছে R1 কে। তো এখানে একটা ডেডলক কন্ডিশন অ্যারাইজ হচ্ছে, P1 R2 কে ছাড়তেছে না, R2 এর উপরে যারা ডিপেন্ডেন্ট তাদের ওয়েট করতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে আমার কোনো কাজও হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ P1 এর সাথে R2 এর যে মানে আমার অ্যাসাইন করা কাজ ছিল সেটা অলরেডি ডান। এখন তার দরকার R1 কে, কিন্তু R1 কে সে যেহেতু পাচ্ছে না, সেহেতু সে R2 কেও রিলিজ করতেছে না। তো এখানে একটা স্টপেজ হয়ে যাচ্ছে, মানে কোনো কাজ হচ্ছে না, শুধু একটা রিসোর্সকে একটা প্রসেস হোল্ড করে রাখছে। এটাকে বলে হোল্ড অ্যান্ড ওয়েট, একই সাথে হোল্ড এবং ওয়েট করতেছে। ঠিক আছে, তো আমি যদি ডেডলক প্রিভেন্ট করতে চাই, তাহলে আমার এই হোল্ড অ্যান্ড ওয়েট এইটাকে আমার প্রিভেন্ট করতে হবে, মানে এটা হওয়া যাবে না। এখন এইটা আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি, সেটার জন্য আমার দুইটা প্রোটোকল আছে। ঠিক আছে, প্রোটোকল নাম্বার 1, এই যে 1 প্রোটোকল কি বলছে দেখি। 1 protocol that can be used require each process to request that the allocate at all the resource before it begin execution। মানে প্রোটোকল নাম্বার 1 বলছে, সাপোজ ধরেন আমার এখানে কতগুলা প্রসেস আছে, সেই প্রসেসের একটা লিস্ট করলাম। ঠিক আছে, ধরেন প্রসেসের একটা লিস্ট আছে আমার কাছে, এবং একই সাথে আমি আবার রিসোর্সের জন্য আরেকটা লিস্ট করলাম, যেখানে আমার সবগুলা রিসোর্সকে রাখছি। ঠিক আছে, ধরেন প্রসেসকে আমি বি দিয়ে দিলাম, রিসোর্সকে আমি আর দিয়ে দিলাম। আমি এরকম বলে দিলাম যে আমার এখানে সবগুলা প্রসেস, এখানে সবগুলা রিসোর্স। এখন আমি যখন প্রসেসগুলা দিয়ে রিসোর্সকে অ্যাক্সেস করতে চাবো বা রিকোয়েস্ট করতে চাবো, আমি এখানে চেক করে নিব আসলে আমার যে এই রিসোর্সটা এখন এটার পরে এটা আসবে, তাইলে কিন্তু আমার একটা হোল্ড করা অবস্থায় আরেকটাকে রিকোয়েস্ট করবে না, যদি আমার এটা সিকোয়েন্স করে দেয়। এই জিনিসটাই বলছে যে একটা প্রোটোকল হচ্ছে দ্যাট ওয়ান ক্যান বি ইউজ requires, ঠিক আছে, can be used require each process to request and be allocated all the resource before it begin execution। মানে এক্সিকিউশনের শুরুতেই আমরা হচ্ছে এটাকে অ্যালোকেট বা হচ্ছে আমরা জাস্ট করে দেবো কোনটার পরে কোনটা আসবে, তাহলে আমার একই সাথে হোল্ড অবস্থায় আরেকটাকে সে রিকোয়েস্ট করবে না আর কি। আর এটা যদি না করে, তাহলে আমার হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশন অ্যারাইজ হবে না। যেমন এখানে বলছে উই ক্যান ইমপ্লিমেন্ট দিস provision by requesting that system call requesting resource for a process precede all other system call। ঠিক আছে, কি বলছে যে precede মানে হচ্ছে আগে, পূর্বে, এটা বাংলা হচ্ছে পূর্বে বা আগে। সে হচ্ছে জাস্ট এটা চেক করে দেখবে যে নাম্বার ওয়াইজ বা সিকোয়েন্স ওয়াইজ সে কাজটা করতেছে কিনা। মানে আমরা আগে ডিফাইন করে দেব, যেমন ডেডলক অ্যালগরিদম কি করে, একটা সিকোয়েন্স বের করে কোন প্রসেসের পরে কোন প্রসেসটা আসবে, ওই সিকোয়েন্সটাই আমরা আগে ডিফাইন করে দেব। আমাদের প্রসেস এবং রিসোর্সটাকে আমরা ডিফাইন করে দিচ্ছি, এই কথাটা এখানে বলতেছে। এরপরে দেখেন কি বলছে, আরেকটা আছে যে অল্টারনেটিভ প্রোটোকল, আরেকটা প্রোটোকল, দুইটা প্রোটোকল এখানে। অল্টারনেটিভ allow a process to request a resource only when it has none, যেটা আমি একটু আগে বললাম। মানে একটা প্রসেস তখনই একটা রিসোর্সকে অ্যালোকেট মানে রিকোয়েস্ট করবে। ঠিক আছে, সাপোজ এখানে ধরেন এই যে P1 তখনই R1 কে রিকোয়েস্ট করতে পারবে যখন দেখবে যে R1 এর সাথে কোনো প্রসেস এঙ্গেজ অবস্থায় বা হচ্ছে হোল্ড অবস্থায় নাই। ঠিক আছে, মানে R1 যে কোনো একটা রিসোর্স যদি ফাঁকা অবস্থায় থাকে, মানে দেখেন এখানে বলছে when it has none, মানে এখানে কোনো প্রসেস কারেন্টলি হোল্ড যদি না থাকে, সেই ক্ষেত্রেই কেবল নতুন একটা প্রসেস নতুন একটা রিসোর্সকে রিকোয়েস্ট করতে পারবে। এই জিনিসটা বলতে যে এই প্রসেস মে রিকোয়েস্ট সাম রিসোর্স এন্ড ইউজ দেম বিফোর ইট ক্যান রিকোয়েস্ট এনি additional resource, however it must release all the resource that is currently allocated। দেখছেন, মানে এখানে বলছে যে সাপোজ আবার আমি একটু এক্সাম্পলটা করে দেই, যেমন হচ্ছে এখানে ধরেন P1
এগুলো আছে, ঠিক আছে, প্রসেসর এই রিসোর্সটা আছে। তো এখন আমার অ্যাকর্ডিং টু মাই প্রোটোকল বলতেছে কি দেখেন, যে আমার এখানে P1 যদি আমার R1 কে ধরে রাখে এবং হচ্ছে P3 যদি সরি R2 যদি R2 কে যদি P1 হোল্ড করে থাকে এবং হচ্ছে R3 কে যদি P3 R1 কে যদি P3 হোল্ড করে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার অ্যাকর্ডিং টু মাই প্রোটোকল P1 কখন R1 কে নিতে পারবে, যখন R1 হচ্ছে রিলিজ অবস্থায় থাকবে, মানে R1 এর সাথে কোনো কিছু হোল্ড অবস্থায় থাকবে না। এবং এটা যদি করে তাহলে P1 অবশ্যই যেটা হোল্ড করেছিল কারেন্টলি সেটাকে ছেড়ে দিতে হবে, মানে তখন এই অবস্থাটা হবে গ্রাফের। বুঝতে পারছেন? এটা হচ্ছে কন্ডিশন। যে এটা কন্ডিশনটা কি, যে আমি যদি একটা প্রসেস কারেন্টলি কোনো রিসোর্সকে হোল্ড করে থাকে এবং আরেকটা রিসোর্সের জন্য মানে রিকোয়েস্ট করে, রিকোয়েস্টটা এমন হবে যে যেই রিসোর্সটা কারেন্টলি অন্য কোনো প্রসেস দ্বারা হোল্ড নাই, মানে সে একা আছে, নান, হোল্ড বাই নান আছে আর কি, হ্যাঁ, সেটাকেই কেবল আমি রিকোয়েস্ট করতে পারবো। এবং আমি যে প্রসেসটা দিয়ে রিকোয়েস্ট করবো সেই প্রসেস যদি অন্য কোনো রিসোর্সকে কারেন্টলি হোল্ড করে থাকে সেটাকে রিলিজ করে দিয়ে তারপরে আমার নতুন রিসোর্সটাকে আমার মানে রিকোয়েস্টটা গ্র্যান্টেড হবে আর কি। এই জিনিসটা হচ্ছে আমার সেকেন্ড প্রোটোকল, ঠিক আছে। তাহলে হোল্ড অ্যান্ড ওয়েটে কিন্তু আমার দুইটা প্রোটোকল। এক্সামে এরকম আসতে পারে যে হোল্ড অ্যান্ড ওয়েটের যে প্রোটোকল দুইটা সেটা জাস্ট আপনি লিখতে বলতে হইতে পারে, সেক্ষেত্রে শুধু প্রোটোকল দুইটা লিখবেন, যেমন এখানে লেখা হয়েছে আর কি, require process to request and be allocated all its resource before it begin execution, ঠিক আছে। মানে আমরা এক্সিকিউশনের শুরুতে আমরা যেটা দেখলাম, বিফোর এক্সিকিউশনের শুরুতে আমরা ঠিক করে দিব আর কি, যেমন ব্যাংকার্স অ্যালগরিদমে আমরা যে শুরুতে একটা সিকোয়েন্স বের করে নিই, সিকোয়েন্সটা থাকতে পারে, বা হচ্ছে আপনার allow process to request resource only when the process has none, ঠিক আছে, এরকম আর কি দুইটা প্রোটোকল থাকতে পারে আমাদের। এটা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশন। তার মানে হোল্ড অ্যান্ড ওয়েট বলতে আমরা আবার একটু ব্রিফলি যদি বলি, হোল্ড অ্যান্ড ওয়েট বলতে বোঝায় যে আমি একটা রিসোর্সকে হোল্ড করে আছি এবং আরেকটা রিসোর্সকে রিকোয়েস্ট করতেছি, এটা হচ্ছে আমার হোল্ড অ্যান্ড ওয়েট। এই কন্ডিশনটা আমার হওয়া যাবে না যদি আমি ডেডলক প্রিভেন্ট করতে চাই। এবং এটা প্রিভেনশনের জন্য দুইটা প্রোটোকল আছে। একটা হচ্ছে আমরা মানে আমাদের এক্সিকিউশন শুরুতেই আমরা হচ্ছে জাস্ট আমাদের যে কি বলে প্রসেস এবং রিসোর্স সেটাকে আমরা অ্যালোকেট করে নেব আগে থেকেই, মানে একটা সেফ সিকোয়েন্সে অ্যালোকেট করে দিব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা যখন কোনো প্রসেস কোনো রিসোর্সকে মানে হোল্ড করে, মানে হচ্ছে কোনো রিসোর্সকে রিকোয়েস্ট পাঠাবে, তখন এরকম হইতে হবে যে এই প্রসেস কারেন্টলি কোনো রিসোর্সকে হোল্ড করে নাই, ঠিক আছে, কোনো প্রসেসকে হোল্ড করে নাই, কোনো রিসোর্সকে হোল্ড করে নাই, এবং যে রিসোর্সকে আমি রিকোয়েস্ট করতেছি সেই রিকোয়েস্টটা হচ্ছে আমার মানে হচ্ছে অনলি, তার সাথে কোনো প্রসেস এঙ্গেজ নাই, এরকম আর কি দুইটা কন্ডিশন থাকবে, ঠিক আছে, যদি আমি হোল্ড অ্যান্ড ওয়েট প্রিভেন্ট করতে চাই। এটা জাস্ট আপনারা ঠান্ডা মাথায় যদি একবার পড়েন তাহলে এটা মাথায় আরো ভালোভাবে ঢুকবে। এটা যে হয়তো ওইভাবে হচ্ছে না বললে হয়তো নাও, মানে হচ্ছে থিওরিটিক্যাল জিনিস, তো আপনারা জাস্ট নিজেদের মতো করে এখান থেকে নোট ডাউন করে নিতে পারেন। না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কোনো কোশ্চেন থাকলে, ঠিক আছে। আরেকটা থার্ড কন্ডিশন, যেটা দ্য থার্ড নেসেসারি কন্ডিশন ফর ডেডলক ইজ দ্যাট দেয়ার বি নো প্রিমশন অফ রিসোর্স দ্যাট have already been allocated. No preemption বলতে আপনাকে বোঝাচ্ছে যে সাপোজ একটা রিসোর্স আছে, মনে করেন রিসোর্স R1 আর দুইটা প্রসেস P1 P2, ঠিক আছে। তো P1 আমার যদি R1 কে আমি একটু ড্র করি তাহলে আর একটু সুবিধা হবে। সাপোজ ধরেন এখানে যদি P1 থাকে, ঠিক আছে, এবং যদি আমার একটা রিসোর্স R1 থাকে, সাপোজ আমার আরো দুই একটা রিসোর্স প্রসেস আছে P2 P3, ঠিক আছে, এরকম আছে। এখন মনে করেন যে আমার হচ্ছে এই আর হচ্ছে আমার P1 হোল্ড করে রাখছে, আবার দেখা গেল P2 এবং P3 R1 এর জন্য রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে। এখন নো প্রিমশন মানে কি, সাপোজ আমার এই যে P1, হ্যাঁ, P1 যদি আমার হোল্ড করে থাকে, আমি বললাম যে P1 কে কিছুক্ষণের জন্য আমি পজ করব, মানে আমি এটার কাজটা একটা জায়গায় স্টপ করে রাখবো, রাইখে আমি
ভলেন্টিয়ারি রিলিজ করব, মানে অল্প কিছুক্ষণের জন্য R1 কে P2 এর জন্য রিলিজ করে দিব। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার নো প্রিমশন, মানে একটা প্রসেস কারেন্টলি হোল্ড করে আছে, ঠিক আছে, বাট এটাকে আমি কিছুক্ষণের জন্য কাজটাকে স্টপ বা পজ করে রাখবো, যেটাকে বলে ব্রেক আর কি। ব্রেক দিব, ব্রেক দিয়ে আমি আবার নতুন যে প্রসেসটা তাকে রিকোয়েস্ট করতেছে তাকে আমি কিছুক্ষণের জন্য হচ্ছে R1 কে অ্যাক্সেস করতে দিলাম, যাতে সে কাজটা শেষ করে যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রিমশন। ঠিক আছে, এখানে বলছে থার্ড নেসেসারি কন্ডিশন ফর ডেডলক ইজ দ্যাট দেয়ার be no preemption of resource that have already been allocated. বুঝতে পারছেন? The third necessary condition deadlock এর কন্ডিশন কি, যে no preemption of necessary no preemption of resource, মানে রিসোর্সের কোনো প্রিমশন থাকবে না that have already been allocated. To ensure that this condition does not hold, we can use following protocol. এখানে আমরা কোন প্রোটোকলটা ইউজ করব সেটা দেখেন। মানে কি, মানে হচ্ছে আমাদের এখানে একটা প্রসেস এট এ টাইম একটা রিসোর্সকে হোল্ড করে আছে, সে পজ করে যদি অন্য কোনো প্রসেসকে দেয় কাজ করতে, সেটাকে বলে প্রিমশন। আর নো প্রিমশন মানে কি, নো প্রিমশন মানে সেটা ডিরেক্টলি রিলিজ হওয়া না পর্যন্ত সেটা অন্য কোনো প্রসেস অ্যাক্সেস করতে পারবে না, এটা হচ্ছে নো প্রিমশন। নো প্রিমশন হলে আমার ডেডলক হবে, আর আমরা এখানে ডেডলক প্রিভেন্ট করতে আসি, সেই জন্য আমাদের নো প্রিমশন হওয়া যাবে না, নো প্রিমশনটাকে আমরা প্রিভেন্ট করব। ঠিক আছে, তো এই প্রোটোকলটা দেখি কি। If a process is holding some resource and requests another resource that cannot be immediately allocated to it, ঠিক আছে, then all resources currently being held are preempted. দেখেন এখানে কি বলছে, ঠিক আছে, এখানে কি বলছে যে if a process is holding some resource, মানে একটা প্রসেস আমার একটা যেমন এখানে P1 R1 কে হোল্ড করে আছে, R1 রিসোর্স কে হোল্ড করে আছে, and request another resource that cannot be, যেমন আবার দেখেন P2 আবার R1 কে অ্যাক্সেস মানে রিকোয়েস্ট করছে এট এ টাইম, P3 ও R1 কে মানে রিকোয়েস্ট করছে, বাট মানে আমার R1 কে কিন্তু রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে বলছে দা প্রসেস মাস্ট ওয়েট, এখানে ওয়েট করতে হবে, P2 এবং P3 কে ওয়েট করতে হবে। দেন অল রিসোর্স কারেন্টলি হেল্ড আর প্রিম্পটেড। এখন দেখেন কোন রিসোর্স, R1 হোল্ড হয়ে আছে P1 দ্বারা, এখন R1 কে আমার প্রিম্পটেড করে দিতে হবে। প্রিম্পটেড মানে এই P1 কে আমার কিছুক্ষণের জন্য পজ করতে হবে, পজ করার পরে R1 কে আমি এখানে P2 বা হচ্ছে P3 কে অ্যাক্সেস দিব। ঠিক আছে, অ্যাক্সেস কিভাবে দেব, প্রায়োরিটি যেটা বেশি সেটাকে দিব আর কি। তো এখানে দেখেন কি বলছে, ইন আদার ওয়ার্ড দিস রিসোর্স আর ইমপ্লিসিটলি রিলিজ মানে ভলেন্টিয়ারি রিলিজ, মানে এটা কিন্তু একদম P1 থেকে রিলিজ হয়ে যাচ্ছে না, সে তার পার্টিকুলারলি মানে হচ্ছে এই যে P2 এর কাজ শেষ করার পরে আবার P1 এ কিন্তু সে ব্যাক করে আসবে, অ্যাসাইন হয়ে আসবে, এটা কিন্তু ইমপ্লিসিটলি রিলিজ, নট এক্সপ্লিসিটলি রিলিজ। ঠিক আছে, ইমপ্লিসিটলি রিলিজ মানে ভলেন্টিয়ারি কিছুক্ষণের জন্য রিলিজ হচ্ছে। The preempted resource are added to the list of the resource for which process is waiting. দেখেন এখানে কি P2 P3 এরকম কয়েকটা প্রসেস ওয়েট করতে পারে, 2-3টা প্রসেস ওয়েট করতে পারে, এটা একটা লিস্টের মতো আর কি বলছে। ঠিক আছে, the process will be restart only when it can regain the old resource as well as the new ones that is requesting. দেখেন কি বলছে, যে আমি কিন্তু P1 কে কি করছিলাম, পজ করে রাখছিলাম। ঠিক আছে, P1 কখন আবার হচ্ছে রিস্টার্ট করবে, যখন সে রিগেইন করবে তার পুরাতন রিসোর্সটাকে। পুরাতন রিসোর্স কে R1। ঠিক আছে, R1 ছিল P1 এর পুরাতন রিসোর্স। R1 কিন্তু P2 বা P3 এর কাজের জন্য সে ইমপ্লিসিটলি রিলিজ হয়েছিল। যদি P2 আর P3 কাজটা ডান হয়ে যায়, সেই ক্ষেত্রে R1 আবার কোথায় চলে যাবে, P1 এ চলে যাবে। ঠিক আছে, আবার P1 এ চলে গেলে P1 আবার রিস্টার্ট হবে, এই জিনিসটা বলছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে নো প্রিমশন। কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এরপরে আমাদের লাস্ট ওয়ান হচ্ছে সার্কুলার ওয়েট। ঠিক আছে, ফাইনালি আমাদের 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশন প্রিভেন্ট করতে পারলে আমাদের আর কি ডেডলক হবে না। তো এই ক্ষেত্রে দেখি আমাদের সার্কুলার ওয়েট কি বলে। ইন দ্য ফোর্থ ফাইনাল কন্ডিশন, এটা হচ্ছে আমাদের ফোর্থ ফাইনাল কন্ডিশন ফর ডেডলক। ইজ দ্য সার্কুলার ওয়েট কন্ডিশন ওয়ান ওয়ে টু ইনশিওর দ্যাট দিস কন্ডিশন নেভার, মানে আমাদের এই কন্ডিশনটা কখনো হওয়া যাবে না, এটা আর কি আমাদের বলতেছে।
ঠিক আছে, কি বলছে, ওয়ে টু ইনশিওর দ্যাট দিস কন্ডিশন নেভার হোল্ড ইজ to impose a total ordering of all resource type and request resource in an increasing order। এটা দেখেন কি বলছে, আমরা কিন্তু অলরেডি সার্কুলার ওয়েট আমরা দেখছি, যেমন আমাদের এই ফিগারটা, একটু আগে যে ফিগারটা দেখলাম, সাপোজ এই ফিগারটা, এখানে কিন্তু একটা সার্কুলার ওয়েট হয়ে আছে। দেখেন P1 R1 এর উপরে, আবার হচ্ছে এই R1 P2, মানে এখানে একটা সার্কুলার ওয়েট হইতেছে, একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সাপোজ P1 এর জন্য যেমন এখানে কি করতেছে, এখানে আমার যে P3 কিন্তু R2 কে পাচ্ছে না, বা হচ্ছে R3 কে রিলিজ করতে পারতেছে না, ওয়েট করতে হচ্ছে। কেন ওয়েট করতে হচ্ছে? এই P2 এর কারণে, কারণ P2 আবার এগুলাকে হোল্ড করে আছে। আবার দেখেন P2 কেন রিলিজ করতে পারতেছে না, কারণ P1 আবার এই যে হোল্ড করে আছে। এভাবে আর কি, একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। দেখেন P2 এর উপরে আপনার P1 P3 ডিপেন্ডেন্ট, মানে এটা একটা সার্কুলার, একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট থাকে, সেটা হচ্ছে আমার সার্কুলার ওয়েট। ঠিক আছে, এবং আমরা ডেডলকের এটা সার্কুলার ওয়েট ব্রিফলি ডিসকাস করছিলাম এর আগের ক্লাসে, যখন আমরা ডেডলক ক্যারেক্টারাইজেশনটা দেখছিলাম। ঠিক আছে, তো এখানে দেখি, এখানে যদি আমরা ইলাস্ট্রেট, মানে এটা বলছে যদি আমরা করতে চাই কি হবে, টু ইলাস্ট্রেট উই সাপোজ আমাদের কয়েকটা রিসোর্স আছে R1 R2 এভাবে Rm পর্যন্ত, সেট অফ রিসোর্স, উই অ্যাসাইন টু ইচ রিসোর্স টাইপ ইউনিক ইন্টিজার নাম্বার, মানে প্রতিটা রিসোর্সে আপনি একটা ইন্টিজার নাম্বার অ্যাসাইন করে দিবেন, which allow us to compare two resource and to determine whether one process another in ordering। সাপোজ এই যে প্রসেসগুলো যে রিসোর্সকে অ্যালোকেট করবে, সেটা এই অর্ডার মেনটেন করে করবে, সাজ দ্যাট একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্সি না হয়, মানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ঠিক আছে, এখানে একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হবে। সাপোজ ধরেন যে P1, ঠিক আছে, P1 যদি আমার সাপোজ R1 কে হোল্ড করে থাকে, P1 এর সাথে অনলি R1 এর ওয়ান টু ওয়ান রিলেশন হবে। এট দ্য সেম টাইম এরকম হবে না যে P1 আবার আরেকটাকে রিকোয়েস্ট করতেছে। ঠিক আছে, এরকম হবে না কিন্তু, যে P1 আবার R2 কে রিকোয়েস্ট করতেছে, এই কাজটা কিন্তু হবে না। ঠিক আছে, এই কাজটা হবে না, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ মানে থাকবে আর কি প্রসেসের সাথে রিসোর্সের। এটা যদি আমরা করি, তাহলে আমাদের এই যে সার্কুলার যে একটা ওয়েট হচ্ছে, এই সার্কুলার ওয়েটটা হচ্ছে না। যেমন এখানে বলছে R has that n, here n is the set of natural number। ঠিক আছে, we define a one to one function। ওয়ান টু ওয়ান ফাংশনের মাধ্যমে আমার রিসোর্স আর প্রসেসকে অ্যালোকেট করা বা রিকোয়েস্ট করা এগুলো হবে। ওয়ান টু ওয়ান এর মানে কি, যদি আমি মনে করেন যে রিলিজ করে দিলাম R1 কে, এখন P2 এর এখন আমি R2 কে রিকোয়েস্ট করতে পারবো, সেই ক্ষেত্রে আবার P1 এর সাথে R2 এর ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সার্কুলার ওয়েট প্রিভেন্ট করার সিস্টেম। অর্থাৎ এটা যখন পড়বেন, তখন আপনারা একই সাথে ডেডলকের আপনার যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, ক্যারেক্টারিস্টিক্স এই চারটাই, প্রিভেনশনও এই চারটাই, তো দুইটা একসাথে পড়লে সমস্যা হবে না, ইজিলি বুঝতে পারবেন। এখন বলেন দেখি, কারো কোনো কোশ্চেন আছে নাকি? যেহেতু একটু থিওরিটিক্যাল, এটা শুধু ক্লাস করে আপনি অনেকদিন পরে যা বললেন এরকম না, আপনি বাসায় যে একটু নোট ডাউন করেন, দেখবেন যে জিনিসটা বুঝে গেছে। একটু কনসেপচুয়াল, কিন্তু পুরাটা যে মুখস্থ না। ছুটি দেয়নি, কেউ কিছু বলবেন নাকি? সবাই তো একদম চুপ হয়ে গেলেন। জুবাইর কিছু বলেন। ওয়ালাইকুম আসসালাম জুবাইর, কি খবর, কেমন আছেন? স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আমি একটু স্যার বোনের বাসায় আসতে স্যার, এখানে মানুষজন কথা বলতেছে জন্য চুপ ছিলাম। ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা দেখে নিয়ে নেন জুবাইর। ঠিক আছে স্যার, আমি শুনছি স্যার কথা। আর কেউ কিছু বলবেন? কারো কোশ্চেন আছে? স্যার আমাদের ল্যাবের ভাইবাটা মানে কিভাবে নেবেন স্যার? ল্যাবের ভাইবা হচ্ছে কোডের কনসেপ্ট জিজ্ঞেস করব, প্লাস ধরেন যে আপনি যদি মানে অনেকের কাছে যদি কম্পিউটার না থাকে কারো কাছে, সেই কোডটা হয়তো আমি স্ক্রিন শেয়ার দিব, আপনি আমাকে বুঝাই দিবেন, বুঝতে পারছেন?
আর যদি আপনার কাছে কম্পিউটার থাকে তাহলে আপনার কোড আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে বুঝাবেন বলতে আপনি পুরো কোড বুঝাইতে হবে না, যেখানে পার্টিকুলারলি যে জায়গাটায় কোশ্চেন করবো ওই জায়গাটা হচ্ছে আপনি বলবেন যে এটা হ্যাঁ। কম্পিউটার আছে স্যার, কিন্তু ঘরের মধ্যে তো নেটওয়ার্ক পায় না। নেটওয়ার্ক না পাইলে আপনি ওই যে যেভাবে ক্লাস করেন হয়তো মোবাইলের মধ্যে নিয়ে গেলেন, মোবাইলে আপনি স্ক্রিন শেয়ার দিলেন, যেভাবে ক্লাস করেন ওইভাবে দেখাবেন। যাই হোক, তাহলে আমি কোড রান দিব না, সমস্যা নাই, আমার এখানে স্ক্রিন শেয়ার দিব, আপনি জাস্ট আমাকে বুঝাই দিবেন কয়েকটা যে পয়েন্টে জিজ্ঞেস করবো। এটা এমন না যে পুরো কোড বুঝাইতে হবে, এরকম না, বুঝছেন? আর আমি একটা ল্যাব কুইজ নিব 10 মার্কের গুগল ক্লাসরুমে। আমি হচ্ছে একটা গুগল ফর্ম ক্রিয়েট করব ল্যাব কুইজের। তো ওই ল্যাব কুইজে হচ্ছে আপনারা দিবেন আর কি, টাইম থাকবে। আর ল্যাব কুইজের সিস্টেমটা এরকম যে একবার আপনি অ্যাটেন্ড করার পরে দ্বিতীয়বার কিন্তু অ্যাটেন্ড হইলে এটা কাউন্ট হবে, দুইবার হইলে কিন্তু এটা আবার বাদ হয়ে যাবে। তো একবার ঢুকে একবারই শেষ করবেন, বুঝছেন?